হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। তো এটা কোথাও গিয়ে বলা যেতে পারে বা অনেকের বক্তব্য যে এটা হয়তো শঙ্করের একটা লাস্ট চান্স। আমাদের পছন্দের যে সমস্ত পরিচালকরা রয়েছে, ছোটোবেলা থেকে সিনেমা থেকে বড় হয়েছি, তাদের মধ্যে বেশ কিছু নাম রয়েছে, যেমন রোহিত শেট্টি, রাকেশ রোশন, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয়দর্শন এবং এখানে শঙ্কর। এরা প্রত্যেকেই আমাদের খুবই পছন্দের। আমরা তো আরও অনেক পরিচালককে এখন পছন্দ করি, কিন্তু আমাদের ছোটো থেকে বড় হওয়ার ক্ষেত্রে এই পরিচালকদের সিনেমা এলে এখন একটা কোথাও গিয়ে আলাদা রকমের নস্টালজিয়া কাজ করে। এবার কোথাও গিয়ে ইন্ডিয়ান টু থেকে প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছিলাম শঙ্করের ডাইরেকশন থেকে, তুমুল সমালোচনা করেছিলাম এবং অনেকেরই মনে হয়েছিল যে শঙ্করের আর কামব্যাক হওয়ার মানে কোনো জায়গা নেই, কারণ আজকের দিনের মতো করে সিনেমা বানাতে পারছে না। তাহলে সেখান থেকে এই গেম চেঞ্জার কোথাও গিয়ে কি একটা শঙ্করের কি কামব্যাক ঘটালো বা মহাপ্রত্যাবর্তন কি ঘটাতে পারলো? তাহলে উত্তরটা হচ্ছে খানিকটা, পুরোপুরি নয়, খানিকটা। এবং খানিকটা এই কথাটা কেন বলছি, কারণ এই সিনেমাটার মাধ্যমে পুরনো শঙ্কর ফিরে এসছে, কিন্তু পুরনো শঙ্করের আজকের দিনের মতো করে যে ভার্সনটা ফিরে আসার কথা সেটার একটা অভাব দেখা গেছে। তবে 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 এই সিনেমাটার কিছু জিনিস আমার জন্য কিন্তু বেশ ভালো রকম ওয়ার্ক করেছে, এবং সিনেমাটা ভালো না খারাপ সেই কথা আমি বলছি। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, সিনেমাটা দেখার যোগ্য কিনা সেটা নিয়ে এখানে কথা হবে। তো প্রথম কথা, শঙ্করের সিনেমায় যেটা মেন জিনিস থাকে, হিরোকে পুরো অন্য রূপে প্রেজেন্ট করে। হিরোর দুটো দিক থাকে সিনেমার মধ্যে, এবং সবসময় তারা দেখেছি যে তার সিনেমায় দুর্নীতিটাকে বিশেষভাবে দেখানো হয়। তার বিভিন্ন সিনেমা তোমরা দেখে নাও, নায়ক বা পরিচিত বলে যে কাজগুলো ছিল, সেখানে পুরোপুরি সরকারের এগেনস্টে বা সমাজের যে দুর্নীতিগুলো সেগুলোর এগেনস্টে দারুণভাবে কথা তুলেছে, এবং পরবর্তীকালে সেই প্যাটার্নে অনেক সিনেমা হয়েছে। এবার এই সিনেমাটার ক্ষেত্রেও কিছু জিনিস কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। আমি স্টোরি ওয়াইজ কিছু বলতে চাই না, এটুকু তো বুঝে গেছে এটা বাবা ছেলের গল্প, এটুকু আলাদা আলাদা করে কিছু মানে বোঝার নেই। রাজনীতির এগেনস্টে একজন কালেক্টরের একটা লড়াই, এটা তো তোমরা বুঝেইছো, এর থেকে বেশি আমি কিছু বলবো না, তার জন্য সিনেমাটা দেখতে হবে। কিন্তু কিছু জিনিস দারুণভাবে ওয়ার্ক করেছে। প্রথমত সেটা হচ্ছে রামচরণের অনবদ্য পারফরমেন্স। দুটো যে তার পারফরমেন্সের জায়গা রয়েছে, একটা ছেলে হিসেবে যে ক্যারেক্টারটা সে প্লে করেছে আর একটা বাবা হিসেবে, দুটো আলাদা আলাদা টাইম লাইনে, এই দুটো জায়গাতেই কিন্তু তার পারফরমেন্স দেখার মতো হয়েছে। মানে অনবদ্য পারফরমেন্স করেছে রামচরণ। মানে পুরো সিনেমাটাকে কিন্তু একার কাছে যে টেনে নিয়ে যাওয়া যে ব্যাপারটা, এবং বেসিক্যালি বাবা রামচরণের ক্যারেক্টারটা যে পারফরমেন্সটা দিয়েছে ওই যে জায়গাটায়, সেই জায়গাটায় যে ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে বা সেই জায়গায় যে ইমোশনাল ফ্যাক্টরটা যেভাবে কাজ করেছে, সেখানে কিন্তু রামচরণের পারফরমেন্স এক কথায় অনবদ্য। ওই পোর্শনটা কিন্তু রামচরণ ফাটিয়ে দিয়েছে, এবং ওই ক্যারেক্টারটার একটা প্রবলেমও দেখানো হয়েছে, সেটাকেও যেভাবে মানে এক্সিকিউট করেছে রামচরণ, সেটা কিন্তু মানে দুর্দান্ত, এবং সেটা সত্যি প্রশংসার জায়গাটাকে। তো রামচরণ কিন্তু নিজের জায়গায় অসম্ভব ভালো কাজ করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই যে গান নিয়ে এত কথা হচ্ছিলো, গানে এত টাকা ঢালা হয়েছে, তোমরা সিনেমায় যখন গানগুলো দেখবে, সেটা জারাগান্ডি গানটা হোক বা বাকি যে গানগুলো, বুঝতে পারবে যে গানগুলো টাকা ঢালা হয়েছে। টেকনিক্যালি গানগুলো দেখতে খুব অন্যরকম করা হয়েছে, কিছু ভিএফএক্স এমনভাবে ইউজ করা হয়েছে, বা ডান্সগুলোতে যে এনার্জির পারফরমেন্স দিয়েছে রামচরণ। তো এই সিনেমাটা কিন্তু পুরোপুরি মানে মনে রাখার মতো যে ব্যাপারটা বা শঙ্করকে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে কিন্তু রামচরণ নামটা লেখা থাকবে। কারণ আগে কী হতো, শঙ্কর হিরোদেরকে কামব্যাক করাতো, এখন হিরোরা রামচরণ শঙ্করকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই জিনিসটা কিন্তু ঘটেছে, কারণ রামচরণ অনবদ্য পারফরমেন্স করেছে। তার এন্ট্রি বলি বা পুরো সিনেমা জুড়ে তার যে পারফরমেন্স, ওই ক্যারেক্টার প্লে করার জন্য যে ব্যক্তিত্বটার দরকার, সেটা তাকে দারুণভাবে পুল আপ করেছে। এবং যে সূর্যা, অবশ্যই তার ক্যারেক্টারটাকে প্রচণ্ড একটুখানি কী বলবো, ওভার দ্য টপ দেখানো হয়েছে, একটু এক্সট্রা দেখানো হয়েছে, কিন্তু সেটাকেও নিজের পারফরমেন্স দিয়ে যেভাবে সূর্যা প্লে করেছে, সেটা সত্যি দেখার মতো। এবং ওটার একটা নেগেটিভ দিকও রয়েছে, সেই কথা আমি আসছি। কিন্তু যখন এই দুজনের ফেস অফ হচ্ছে, সেখানে কিন্তু সূর্যা মানে কোথাও কি রামচরণকেও মানে আনপ্রেডিক্টেবল করে দিচ্ছে, এমন পারফরমেন্স করেছে। তো এই দুজনের যে অভিনয় দারুণ হয়েছে, এবং কিয়ারাকেও কিছু কিছু সিনে বেশ ভালো লাগে, তাকে বেশ মানিয়েছে ক্যারেক্টারটার সঙ্গে। তবে ওই বাদবাকি সিনেমার মতো মানে নায়িকাদের এই সিনেমায় কিছু সেভাবে কিছু করার নেই, তাই খুব একটা কিছু মনে রাখার জায়গা নেই। আর একটা জিনিস ওয়ার্ক করছে, সেটা হচ্ছে কমেডি। শঙ্করের সিনেমা আগে খুব কমেডি ওয়ার্ক করতো, তো বেশ কিছু নাম করা কমেডিয়ান রয়েছে, তাদের কমেডিটা কিন্তু বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। যেটা মেন কথা এখানে বলার, সরকারের এগেনস্টে যে প্রশ্ন চলে, কিছু সেন্সিটিভ জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। এই যে এখন সরকারদের তরফ থেকে বিভিন্ন রকম ভাতা দেওয়া হয় গরিব মানুষদেরকে, এবং সেটা পেয়েই তারা ভোট দিচ্ছে খুশি। এই যে জিনিসটার এগেনস্টে যেভাবে এখানে প্রশ্ন তুলেছে সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু সরকারকে জাস্ট ধুয়ে দিয়েছে। এবং মানুষেরও যে দোষ, যে ভোটের জন্য বা কিছু টাকার জন্য সরকার ঠিক করছে না ভুল করছে, সেগুলো যাচাই করছে না, শুধুমাত্র ভোট দিয়ে দিচ্ছে, এটার এগেনস্টে কিন্তু দারুণই সিনেমাটা একটা মেসেজ আছে। এবং এই সিনেমার যে মূল মোটো, যেটা যে বিনা পয়সায় রাজনীতি, প্রত্যেকটা দেখবেন শঙ্কর সিনেমা একটা করে এরকম মোটো থাকে। এই সিনেমার মোটোটা হচ্ছে বিনা পয়সার রাজনীতি। এবার আজকের দিনে দাঁড়িয়ে কি বিনা পয়সার রাজনীতি সত্যি করা যায়? এই যে প্রশ্নটা এই সিনেমা জুড়ে রয়েছে, সেটা কিন্তু দেখার মতো। আর এই যে বললাম যে প্রশ্নগুলো যেভাবে তুলেছে, যে সাধারণ মানুষ মানে সরকার চাইছে সাধারণ মানুষকে গরিব করেই রাখতে, তাদের জন্য কিছু ভাবছে না, কিছু টাকা পয়সা দিয়ে ভেবে নিচ্ছে আমরা চিরকাল ভোট পাবো, আর মানুষও দিচ্ছে শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্য। এটা ঠিক না ভুল? তো সেটার এগেনস্টে শঙ্কর যে প্রশ্নটা তুলেছে এই সিনেমাটার মাধ্যমে, সেটা কিন্তু সত্যি প্রশংসার জায়গাটাকে, সেটা বেশ ভালো লাগে। এবং ওই যে পোর্শনগুলোই সিনেমাটা দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে, এবং কালেক্টর হিসেবে এর যে পদক্ষেপগুলো যেভাবে যে নিচ্ছে, সেগুলো বেশ কিছু জায়গায় এন্টারটেনিং লাগে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইগুলো হচ্ছে সিনেমাটার পজিটিভ দিক, এবং এই পজিটিভ দিকগুলো শুনে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এই সিনেমাটা অবশ্যই একটা ওয়ান টাইম ওয়াচেবল। তো আমি এটা প্রথমেই বলবো যে সিনেমাটা অবশ্যই একবার দেখো, কারণ যারা শঙ্করের
মানে শঙ্করকে যারা পছন্দ করে তারা অনেকটা পুরনো শঙ্করকে ফিরে পাবে, তবে পুরোপুরিভাবে হয়তো ফিরে পাবেন। এবার কেন পুরোপুরিভাবে ফিরে পাবে না, সেটার জন্য মেন ব্যাপার যেটা হচ্ছে, শঙ্কর যে প্যাটার্নে কাজ করে সেই প্যাটার্নে আজকে তার শিষ্য অ্যাডলিও কাজ করে। অ্যাডলি তোমরা কাজগুলো দেখবে, এবং অ্যাডলি যখন আজকের দিনের মতো করে জওয়ান বানাচ্ছে, বা আমরা এই যে অ্যাঙ্গার ইস্যু, এই সিনেমায় যেটা দেখানো হয়েছে রামচরণের যে কলেজ জীবনের যে অ্যাঙ্গার ইস্যুটা, সেটা নিয়েও কিন্তু আমরা সিনেমা অলরেডি দেখে নিয়েছি অনেক আধুনিক প্যাটার্নে, সেটার নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে। তো মানুষ যখন এই সিনেমাগুলো দেখছে, তখন আমাদের ছোটোবেলায় যারা সময়ের থেকে এগিয়ে থাকা পরিচালনা করেছে, যেমন এই শঙ্কর, তার থেকে তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে তারাও সময়ের থেকে এগিয়ে থাকা কিছু নিয়ে আসবে। এইখানেই কিন্তু সিনেমাটা কোথাও গিয়ে মার খায়। এই সিনেমার যে মেকিংটা পুরোপুরি কিন্তু শঙ্কর করেছে সেই আগেকার দিনের মতোই, যে কারণে এই সিনেমাটা আপনার কাছে নতুন কিছু দেখছি এরম ফিলিংস কিন্তু কোথাও গিয়ে দেবে না, যেটা একটা আপনাকে জওয়ান দেবে বা একটা সুরিয়া সেটেটে দেবে, কারণ আপনাকে জিনিসটা নতুন। এখানে যে হিরো ভিলেন টাসেল দেখানো হচ্ছে, ক্লাইম্যাক্সে যে জিনিসপত্রগুলো হচ্ছে, হিরোকে ভিলেন যেভাবে মারছে, ওগুলো প্রচণ্ড ক্রিঞ্জ লাগবে তোমাদের। এটা কিন্তু একটা প্রচণ্ড নেগেটিভ দিক, যে কারণে সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল তো অবশ্যই ভালো সিনেমা হওয়ার ছিল, কিন্তু মেকিংটা যদি আজকের দিনের মতো করানো হতো, কারণ কিছু কিছু জিনিস আপনি যেহেতু ওরকম ধরনের সিনেমা অনেক দেখে নিয়েছেন, আপনি বুঝেই যাবেন যে যতই হিরো বলুক যে আমি আনপ্রেডিক্টেবল, আপনি বুঝে যাবেন যে এরপর এই জিনিসটা ঘটবে, সেইটা কিন্তু হয়ে যেত। মেকিংটা খুবই আজকের দিনের মতো হতে পারতো। শঙ্করের প্রবলেমটা এটাই হয়ে যাচ্ছে যে, মানে আগে যে রাইটার ছিল সে সময় থেকে এগিয়ে থাকা লিখতো, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু আজকের দিনের মতো করে লেখার মতো একটা রাইটারের এই মুহূর্তে শঙ্করে খুব ব্যাপার, কারণ শঙ্কর কিন্তু ভিজুয়ালি জিনিসপত্র দারুণ দেখায় সিনেমাতে, সেটা ইন্ডিয়ান টুতেও ছিল, এই সিনেমাটাতে আরও ভালোভাবে রয়েছে, ভিজুয়ালি সিনেমাটা দেখতে দারুণ লাগে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাইটিংয়ে কোথাও গিয়ে প্রবলেম হচ্ছে, স্ক্রিন প্লেতে কোথাও গিয়ে প্রবলেম হচ্ছে, আজকের দিনের মতো করে আধুনিক দিনের মতো করে সিনেমা মেকিংটা কোথাও গিয়ে কিন্তু হচ্ছে না। তো এই সিনেমাটার ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা কাজ করেছে। আপনি একই প্যাটার্নে আজ থেকে প্রায় বহু যুগ আগের নায়ক সিনেমাটার একবার দেখুন, অনিল কাপুরে, আপনি সেই সিনেমাটাকে কোথাও গিয়ে এগিয়ে রাখবেন। সেখানে হিরো ভিলেনের যে টাসেল, কোনো ওভার দ্য টপ ব্যাপার নেই। ওখানে যখন অমরেশ পুরীর সঙ্গে যখন অনিল কাপুরের যখন কথোপকথনগুলো হচ্ছে সামনাসামনি, এখনও ভাইবস দেয় দেখলে। কিন্তু এই সিনেমাটা একবার দেখলাম, দ্বিতীয়বার আর কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না, কারণ আপনি এই প্যাটার্নের এর থেকে ভালো ভালো কাজ দেখে ফেলেছেন। এই ফিল্ডটা কিন্তু কোথাও গিয়ে হবে, যেটা এই সিনেমাটার ক্ষেত্রে হয়েছে। তবে কিছু কিছু সিন খুব ভালো, বেসিক্যালি ইন্টারভেলে যে পোর্শনটা রয়েছে সেই জায়গাটা আমার জন্য বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। তবে ওই যে বললাম যে আজকের দিনের মতো করে বানানোটা খুব দরকার। হিরো ভিলেন যে টাসেল হচ্ছে, সেখানে অনেক জিনিসপত্র আপনার ক্রিঞ্জ লাগবে। ক্রিঞ্জ কেন লাগবে, কারণ আপনি এগুলো আগে দেখেছেন, শঙ্করের পরিচালনাতেই দেখেছেন। তো কোথাও গিয়ে সেই নায়কের যেন মনে হচ্ছে সেই পুরোনো কোনো একটা ভার্সন আমরা আজকে 2025 সালে বসে দেখছি। কিন্তু প্রত্যেকের পারফরমেন্স ভালো হওয়ার জন্য, সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো হওয়ার জন্য সিনেমাটা পুরোটা বসে দেখা যায় এবং আপনি এনজয় করতে পারেন। তো অবশ্যই এটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি, কিন্তু নায়কের ক্ষেত্রে বলি বা অপরিচিতের ক্ষেত্রে বলি বা শিবাজিদা বসের ক্ষেত্রে বলি, রোবটের ক্ষেত্রে বলি, যে রিপিট ভ্যালুটা ছিল সেটা এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু একদমই নেই। তো ওভারঅল এটা দিয়ে আমি বলবো শঙ্করের, মানে যেভাবে শঙ্করের ডাউনফল এসেছিল ইন্ডিয়ান টুয়ের মতো জঘন্য সিনেমার মাধ্যমে, সেটা কোথাও গিয়ে একটু ঠিক জায়গাতে এসছে। তবে শঙ্করের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের অন্যান্য জিনিসের বাজেট কমিয়ে রাইটিংয়ে আজকের দিনের মতো করে কিন্তু ভাবা, নাহলে কিন্তু এই স্টার ভ্যালুতে কিছুদিন সিনেমা চলবে, কিন্তু ওয়ার্ড অফ মাউথে বেশি দিন ধরে চলা কিন্তু চাপ রয়েছে। তো ওভারঅল সিনেমাটা আমার জন্য অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, আরও বেটার হতে পারতো। আমি সিনেমাটাকে রেটিং দেবো 5/3। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।